প্রেম পায়, ভালোবাসা অনেক সময় অভ্যেস থেকে তৈরি হতে পারে। হ্যাঁ, ভালোবাসা অভ্যেস, নির্ভরতা এগুলো থেকে তৈরি হয়, কিন্তু প্রেমটা শুধুমাত্র পেতে হয়। যে কোনো দুটো মানুষের মধ্যে যে কোনো সম্পর্কে ভালোবাসা তো থাকবেই, সে ভালোবাসা নিজের মতন করে রূপ নেয়। প্রেমটা সম্পূর্ণই অন্য জিনিস। আমার মনে হয় প্রেমটা পেতে হয়। কি বল? নমস্কার, আর্টেজ টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোমালি। রাস, এই শব্দটা বললেই চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা হলো রাধাকৃষ্ণের বিগ্রহ যাচ্ছে হাওদাতে চড়ে, আর সামনে সেই বেলোয়ারি কাঁচ, তার মধ্যে মোমবাতির আলো, সুসজ্জিতা রাধা এবং কৃষ্ণের বিগ্রহ চলছে শোভাযাত্রা সহকারে, আর তার পেছনেই যাচ্ছে রাই রাজা। এরকমই একটা ছবি আমাদের রাস শব্দটা বললেই ভেসে ওঠে। আর আজকে আমাদের আড্ডা যাকে নিয়ে, সেটাও রাস, তথাগত ছবি রাস। এবং এই রাস নিয়েই আজকে আমাদের আড্ডায় দেবলীনা এবং বিক্রম। কেমন আছো এটা বলছি না এই কারণেই, কারণ অফিসিয়ালি ছবি রিলিজড আর কি, সেই হিসেবে বলতে পারি। তো সাংঘাতিক একটা মানে শেষ মুহূর্তের একটা কাউন্টডাউন চলছে। এটা না কাউন্টডাউন ঠিক না, এটা কি হয়, ধরো আমরা এতদিন প্রায় গত 8 মাস 9 মাস ধরে ডেডিকেটেডলি এই প্রজেক্টটার সঙ্গে আমরা যুক্ত, আমরা সময় ইনভেস্ট করেছি এবং এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে সিনেমা সদ্য মুক্তি পেয়েছে এবং একটু একটু করে ফিডব্যাক আসছে আমাদের কাছে। তার অনেকটাই খুবই ইন্সপায়ারিং, খুবই মোটিভেটিং, খুবই পজিটিভ। আর আমরা সবাই যেহেতু জানি যে বাংলা সিনেমা ওয়ার্ড অফ মাউথে পিক আপ করে বরাবর, তাই আজকে বলে না, 60-70-এর দশক থেকে আমরা বরাবর দেখেছি যে বাংলা সিনেমার অডিয়েন্স যে সিনেমাকে ভালোবাসা দেয়। ইদানিংকালের বেশ কিছু ছবিতেও আমরা দেখেছি যে এই পাবলিসিটিটা একেবারে ছবিটাকে সাফল্যের একটা বিরাট জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, পাবলিসিটি শুধুমাত্র ছবিকে কোনো সময় সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে না। পাবলিসিটি এবং অডিয়েন্সের পজিটিভ ফিডব্যাক, পজিটিভ রেসপন্স, তাদের ওয়ার্ড অফ মাউথ, এই দুটো যদি একত্রিতভাবে তৈরি করা যায় তাহলে আমার মনে হয় যে বাংলা সিনেমা সাকসেসফুলি চলে। আমরা আমাদের তরফে পাবলিসিটিতে কোনো জায়গা রাখিনি, কোনো খুঁত রাখিনি। আমরা যথেষ্ট ভালো করে সিনেমা প্রমোট করেছি। আমরা মানে যেটা আমরা আউটডোর পাবলিসিটি বলি সেটাই গেছি। আমি আর বিক্রম দা প্রচুর ফিজিক্যাল প্রমোশন করেছি এবং আমাদের গোটা কলকাতায় আমাদের প্রডিউসার বাস, লোকাল ট্রেন, মেট্রো, পোস্টার, হোর্ডিং, অটো, যা যা সম্ভব ছিল উনি সব করে দিয়েছেন। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হিম ফর দ্যাট। এবার তো অবভিয়াসলি অডিয়েন্স ইজ দ্য কিং অ্যান্ড কুইন। তো এরপরে বাকিটা তো অডিয়েন্স আমাদের জানাবেন যে তাদের কেমন লাগছে। আর যেটা আমরা সবসময় গিয়ে বলি যে তারা যদি তাদের কি ফিডব্যাক আমাদের সিনেমার, সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে জানান বা নিজেরা নিজেদের পরিচিত মানুষদেরকে বলেন, তাহলে সেই ওয়ার্ড অফ মাউথে আমরা এই সিনেমাটাকে আরও অনেক দিন ধরে হলে টিকিয়ে রাখতে পারবো। একদমই তাই। এবং এই যে রাস কথাটা বললাম, রাস শব্দটা বলে আমার সঙ্গেও একটা, এই যে রাসের মধ্যে তোমাদের বিভিন্ন প্রমোশনেও দেখেছি যে, এবং তথাগতর সঙ্গে কথা বলেও দেখেছি, বারবারই বলেছে যে ঘরে ফেরা, সে করে মাটির টানে আবার ফিরে যাওয়ার গল্প। এই রাস শব্দটার সঙ্গে আমারও একটু ফিরে যাওয়ার গল্প রয়েছে, কারণ আমার ছোটোবেলাটা যেখানে কেটেছে, রাস শব্দটা বললেই আমাদের পশ্চিমবঙ্গের অন্তত নবদ্বীপ, শান্তিপুর, এই জায়গাগুলোর কথা ভেসে ওঠে, এবং অবশ্যই কোচবিহার। তো আমার ছোটবেলাটা যেহেতু শান্তিপুরে কাটানো, এবং সেহেতু যখনই আমি তোমাদের এই গানগুলো দেখেছি এবং সেখানেই যখন দেখলাম যে রাধাকৃষ্ণের বিগ্রহ যাচ্ছে এবং পেছনেই রাই রাজা, এবং আমি একবার হয়েও ছিলাম রাই রাজা, তো আমার একটা এক্সপিরিয়েন্সও আছে। তো সেটা সাংঘাতিক একটা সাধনার ব্যাপার, সারাদিন আগের দিন থেকে না খেয়ে থাকতে হয়, মানে রাই রাজা যে হবে, এবং সাধারণত ব্রাহ্মণ পরিবার থেকেই হয়, এবং কিছু কিছু গোস্বামী বাড়িতে তারা অব্রাহ্মণ পরিবার থেকে, সেটাও তো একটা রিচুয়ালস সেই জায়গা থেকে। তো আজকে যখন দেখছিলাম আমার সত্যি আমিও যেন কোথায় সেই ছোটবেলার জায়গাটায় ফিরে গেলাম আর কি, এই রাস। তো তোমাদেরও এখানে যে রাসের যে গল্প, সেটাও ফিরে যাওয়ার গল্প একটা। আসলে রাসে আমরা যা যা দেখছি সিনেমাটায়, যে মুহূর্তগুলো, যে সম্পর্কগুলো, যে বাড়িটা, যে মানুষগুলোকে, তাদের সবার মধ্যেই না আমাদের বেড়ে ওঠা আমাদের ছোটোবেলার অনেকগুলো স্মৃতি রয়েছে, যে আমরা যারা 90s-এর দশকে বড় হয়েছি, দেবলীনা আর একটু বড় হয়েছে তার, কিন্তু আমরা না সত্যি এরকম পরিবার, এরকম মানুষদের দেখেই বড় হয়েছি, তাই না? তুই তো আর একটু পরে 99-এ তো জন্ম। হ্যাঁ, তো অবভিয়াসলি আমার থেকে ছোট। তো আমরা যখন ওই 90s-এর সময় বড় হয়েছি না, ধরো রাস পূর্ণিমার সময় ঝুলন সাজানো, পাড়ার মধ্যে রথ টানা, উল্টো রথ, দুদিন রথ টানতাম আমরা, রথের দিন এবং উল্টো রথের দিন, দুদিনই।
হ্যাঁ রথের দিনটা কারণ ফিরবে তো ওটা খুব ইম্পর্টেন্ট। চলে যায় আমার আবার দিদার বাড়ি থেকে ফেরে আমার রথের সব থেকে মেমোরেবল হচ্ছে রথের মেলা হচ্ছে না রথ, আমরা যে রথ টানতাম সবাই 1 টাকা 50 পয়সা 20 পয়সা আর দিত, আর তার বদলে গুজিয়া নকুল দানা বাতাসা সালটা এইটুকু একটু নিয়ে টেনে টেনে ঘুরতাম। হ্যাঁ, আর আমাদের চেনা পরিচিত লোকজন যে তারা যদি এরকম 25-20 পয়সা বা 50 পয়সা রেগে যেতাম তাহলে আমরা যে হ্যাঁ তুমি এটা করলে ইউটিউব ব্রুটাস। তো এইগুলো তো দিস হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের বড় হওয়ার। আমাদের সত্যি আমাদের সময় প্রচুর কারেন্ট যেত, কারেন্ট গেলে আমরা ছাদে বসে আড্ডা মারতাম, অন্তাক্ষরী খেলতাম, একটা বড় গামলায় মুড়ি মাখা হতো, আড্ডা খাওয়া হতো। আমাদের পাড়ায় না, আমি সুলেখায় বড় হয়েছি, আমাদের পাড়ায় জল জমতো বেশি বৃষ্টি পড়লে। হ্যাঁ তখন তো আমরা এইটুকুটুকু হাফ প্যান্ট পরে মাছ ধরতে বেরোতাম। আজকালকার দিনে কেউ জানেই না। বিক্রম, খুব যদি ভুল না করি তোমার কাছে বোধহয় একবার শুনেছিলাম যে তুমি বোধহয় বড় হওয়াটা তোমার মানে ছোট পরিবারে হলো, তোমার মামার বাড়িতে বোধহয় যৌথ পরিবার ছিল। যৌথ পরিবার ছিল একদম। যদিও আমি বড় হয়েছি সুলেখায়, আমার মামা বাড়ি একেবারে শহরের মাঝখানে, ভবানীপুরে বাড়ি, মানে ভবানীপুর লেডিস পার্কের খুব কাছে বাড়ি। সেখানে একটি 3তলা বাড়ি এবং আমার দাদুর 2 ভাইয়ের সঙ্গে 3 তলায় থাকতেন আর কি, মানে এক একজনের এক একটা করে তলা ছিল। তখনকার দিনের মানুষ মিল পেয়েছি, আমারও দিদার বাড়িতে সেম। আমি একদিন একটা কথাই বলছিলাম যে 3 দাদু এবং তাদের 3 তলায় থাকে, এবং ওই যে ওটা তো যৌথ পরিবারই, সুতরাং আমার মামারা মাসিরা আমরা সব ওরকম ভাবে বড় হয়েছি। আমার কোইন্সিডেন্টলি আমার কিছু মামা মাসিরা প্রায় আমার থেকে 3-4 বছরের বড়, তো তারা প্রায় বন্ধুস্থানীয়, তাদের সঙ্গে মারামারি করে খেলে ধুলে বড় হয়েছি আমরা আর কি। বা আমি যে পাড়ায় বড় হয়েছি সেখানে কালী পূজায় 5 দিনের অনুষ্ঠান হতো। আমরা 5 দিনের অনুষ্ঠানে গান গাইতাম, নৃত্যনাট্য হতো, গানের শিল্পীরা আসতেন, প্রজেক্ট বড় সেলিব্রেশন। সে কিশোর, এটা তুমি রাসের সময় বলছো না কালী পূজার সময় হতো। ও কালী পূজা, বাট আমাদের তো যে কোনো উপলক্ষে সেলিব্রেশন, এটাই তো মূল বিষয়। একদম। সরস্বতী পুজোতেও কিছু একটা হতো, চাঁদা তোলে নিজেদের সরস্বতী পুজোতে একবার আমার পাড়ায়, আমার তো ধরো দুর্গাপূজা এখনো এভাবেই হয় এবং এখনো পাড়ার সবাই অনুষ্ঠান করেন। আমার মনে আছে একবার সরস্বতী পুজোতে আমি রাত্রে কান্নাকারি শুরু করেছি। কেন? বাবা বলেছে ক্লাবের ভেতরে হবে পুজো, আমি বলেছি না বাইরে হবে এবং পেছনে চটে আমি কাদা লাগাবো, এটাই আমার কাজ। ভেতরে এটা নিয়ে আমরা কত ঝগড়া করেছি যে বড়রা বলছে যে না ক্লাবের মধ্যে করতে হবে। এক্স্যাক্টলি, বাবা বলছে ক্লাবের মধ্যে, আমি বলছি না বাইরে করব। এখন মধ্যে করলে কেউ দেখতে পাবে না তো, যত সাজাবো আমরা সারা রাত জেগে, আর আমরা কত কিছু করতাম, কাদা লাগাবো চটে, এটাই আমার ইন্টারেস্ট। কাজ আমার ওটা কাজ ছিল না। আমরা হচ্ছে বাইরে ইট দিয়ে সাজাবো, পিছনে একটা ওই চালতার উপর দিয়ে রাংতা করে সেটা নিয়ে, হ্যাঁ, এবং সেটা নিয়ে কান্নাকাটি হচ্ছে এবং পাড়ার সবাই এসে বলছে ওকে করতে দাও, কাদা লাগাতে যাবে, ওটাই করতে দাও। পাড়ায় এত রকম অ্যাক্টিভিটি করে বড় হয়েছি না গো, গোটা পাড়াটা ও যেটা খুব বলে যে আমার গোটা সুলেখা পাড়াটা আমার পরিবার ছিল, সুলেখা নবনগর মিলিয়ে। তো ওইভাবে বড় হওয়াতে না এই গোটা রাসের মধ্যে যা যা দেখছি প্রত্যেকটা জিনিস আমাকে আমার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। একদমই তাই। এবং ওই সিনগুলো আমি দেখছিলাম, সেটা আবার আসছি দেবলিনার সঙ্গে। দেবলিনা একটুখানি বলতে পারছে না অনেক কথা, তাই না? না আমি ঝগড়া করে বসেছি, আমরা ওকে আলাদা মাইক দিয়ে দিই একদম। তুমি আমারই টিমের। আচ্ছা দেবলিনা, এই প্রথম দেবলিনাকে আমরা সোকল নায়িকা হিসেবে দেখি, সোকল একদম নায়িকা যাকে বলি, মানে এটাতে মানে নায়িকা মানে সে তো তাকে অবশ্যই। এই তোর কি এইটা মেনে নিতে কোনো মানে অসুবিধা লজ্জা আছে যে না আমি এই সিনেমার নায়িকা, এ বাবা আমি নায়িকা হতে চাই না, আমি অভিনেত্রী হতে চাই? আমি অনেককে দেখেছি এটা বলতে যে নায়ক বা নায়িকা বললেই তারা একটু লজ্জা পেয়ে যায়। সেটা আমার যদি সেটা হয় থাকে, সেটা কমপ্লিটলি আউট অফ হিউমিলিটি। আমার লজ্জা নেই, আমি তো চাই সেটা হতে, সেটা করার জন্যই কাজটা করা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে দেবলিনা যদি মনে করতো বা যে অনেক আগেই হয়তো সেরকম সুযোগ হয়তো ওর কাছে এসে পৌঁছতেও পারতো, কারণটা তো অন্যরকম। ওর কাছে এখন যখন এই সুযোগটা এসেছে এবং ও সেই সুযোগের সদ্ব্যবহার করেছে, সেটা তো সম্পূর্ণ ওর নিজের এত বছরের হার্ডওয়ার্কের পরে আসা। আমি সেটাই বলছি যে তুমি যে পরিশ্রমটা করে আজকে এই জায়গাটায় পৌঁছেছো, সেটাতে সেই রকম একটা জায়গা থেকে আজকে যখন ছবিটা রিলিজ করছে, সেটার তো একটা অন্য অনুভূতি থাকে। সেটা একদম না একটা আলাদা স্যাটিসফ্যাকশন আমি বলবো। যে ধরো যদি এটা আমি খুব ইনিশিয়ালি পেয়ে যেতাম, টেনশনের পারদ অনেকটা বেড়ে যায়, টেনশনের পারদ তো গত 3 দিন ধরে বেড়েই আছে। আমি বলছি যে ওর প্রথম ছবি, সিনেমার লিড হিসেবে প্রধান চরিত্র হিরোইন, যেভাবেই আমরা ওটাকে প্লেস করতে চাই না কেন, সেই সিনেমা নিয়ে যেরকম যতটা আলোচনা হচ্ছে, যতটা প্রমোশন আমরা পেয়েছি, ওকে নিয়ে আলোচনা, এবং অলমোস্ট 65টা সিনেমা হলে সিনেমা রিলিজ করেছে, 80-র কাছাকাছি শো। আমার মনে হয় যে প্রথম ছবি লিডিং চরিত্র হিসেবে
যা যা হতে পারতো সবই ভালো হয়েছে, এবার বাকিটা তো অবভিয়াসলি অডিয়েন্সের হাতে, ডেফিনেটলি। একদম তাই। তো তুমি যেটা বললে যে এটা যদি অনেক আগে আসতে পারতো, অবশ্যই আসতে পারতো, কারণ আমার যেরকম ধরো যা সব অডিয়েন্সই জানে, কিন্তু আমার মনে হয় তাহলে ধরো এই মানুষটার চোখে বা তথাদার চোখে বা তোমার চোখে আমি যেই রেসপেক্টটা দেখতে পেয়েছি, মানে এত বছরে আর কিছু অর্জন না করে এইটুকুন অর্জন করেছি যে এইটুকুন কাজ করি সেটা নিজের চেষ্টা দিয়ে, তো সেই রেসপেক্টটা আমার মনে হয় সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই রেসপেক্টটা শুধুমাত্র আমাদের চোখে না, অডিয়েন্সের চোখে যদি আছে সেইটা সব থেকে বড় বিষয়, জানিস তো। মানে আমাদের যদি অডিয়েন্স কোনো সময় মনে করে যে ও তো প্রিভিলেজড বলেই সুযোগটা পেয়েছে, এটা হয়তো অনেক সময় অডিয়েন্স মনে করে আমার ক্ষেত্রে, অনেক সময় দেখো বেশিরভাগ না কিন্তু অনেকেই মনে করেন, কারণ অবশ্যই তারা পুরো জিনিসটা জানেন না, কিন্তু আমি তাদেরকে যেটা আমি বারবারই বলি যে তাহলে তো আমার অনেকদিন আগেই সেটা করা উচিত ছিল বা পাওয়া উচিত ছিল। তো আপনারা যদি সেটা ভাবেন যে কেন ও সুযোগ পাচ্ছে বা পেলো, অবশ্যই ছবি দেখে তার একটা বিবেচনা আপনারা করতেই পারেন, কিন্তু তাছাড়াও আমি বলছি যে সেরকম যদি সত্যিই আমার কাছে সুযোগ আসতো বা আমি সেরকম সুযোগের সন্ধানে থাকতাম, তাহলে 8 বছর 9 বছর লাগতো, পরিশ্রমটা করতেও হতো না। কিন্তু এই পরিশ্রমের একটা অন্য মজা আছে। একদমই। এবং এই যে ছবিতে যে তোমার যে চরিত্রটা, তার সঙ্গে তোমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রেও খুবই মিল। এবং আজকে সকালবেলাও, মানে একদম এটা সত্যি কথা বলছি, আজকে সকালবেলাও আমাকে একজন বলেছে, যাকে তুমি নিমন্ত্রণ পাঠিয়েছো তোমার ছবি দেখতে আসার জন্য, তিনি বলেছেন যে আমি না গিয়ে পারবো না, দেবলীনা এত আন্তরিক, মানে তুমি যে বলো, তুমি একটা তোমার পিআর সেকশন থেকেও তুমি বলতে পারতে, তাকে পাঠিয়ে দিতে পারতে নিমন্ত্রণটা, কিন্তু দেবলীনা নিজে পার্সোনালি প্রত্যেককে নিমন্ত্রণ করে। তো এটা তো একটা, আমি মানুষটা ওরকমই, মানে আমি খুব একটা ফর্মাল নই, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট, জানো তো। কারণ অনেকে হয় যেটা খুব ফলো আপ করতে পারে, যে একটা ইনভিটেশন গেল, তারপরে আবার হলো পিআর টিম থেকে, তারপরে আবার একটা ফলো আপ হলো। আমি সত্যি সেটা খুব একটা পারি না। আমি যেইটুকুন পারি এবং যেইটুকুন যেটা নিমন্ত্রণ বলছো, যাদেরকে আমি করেছি প্রত্যেকটাই মন থেকে করেছি, এবং আমার মনে হয় সেটা কোথাও একটা গিয়ে পৌঁছায়। একদমই। এবং যখন ধরো তোমাদের এই পুজোতেও দেখেছি তোমাকে, তুমি ভীষণ পুজোর কাজে ইনভলভ আর কি, মানে অতটা দেবলীনা ইনভলভ না হলেও চলে যাবে আর কি, কিন্তু দেবলীনা সমস্তটার মধ্যে পুজোটাকে একেবারে আপন মনে করে যা যা করা সম্ভব সবটাই করে। আমরা এতবার ওর পুজোয় গেছি, আমাদের কোনোদিনই গিয়ে মনে হয়নি একবারের জন্য যে দেবলীনাকে আশেপাশে দেখতে পাচ্ছি না, যে আমাদের মানে যা লাগতে পারে ওখানে পাখা কাজ করছে না থেকে নিয়ে শুরু করে ভোগ কোথায়, প্রসাদ কোথায়, কি খাবো, যা হতে পারে, যা প্রশ্ন হতে পারে, সে মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই দেয়। কিন্তু মানে এরকম না যে ওর 3টে লোক আছে যে এসে দেয় উত্তরগুলো, ওই দেয়। আমি দেখেছি গৌরব আর ও থাকলে গৌরবের উত্তরটা কিন্তু দেবলীনাই মোটামুটি দিয়ে দেয়। আমার তো গৌরবকে দেখে মনে হয় যে গৌরবকে কেউ ওখানে একটা দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যে বাবা একটু বাড়ি গেলেই ভালো হতো, এত মানুষ। এটা কিন্তু খুব একটা ভুল কথা বলনি, মানুষ একদমই। ওর যে পারলে একটা কোনায় বসে তোর সঙ্গে, মানে আমার তো মনে হয় ওকে দেখে যে পারলে একটা কোনা খুঁজে আমি আরো বসে গল্প করব। একদম ওর জন্য আমার বাড়িতে ওই জগদ্ধাত্রী পুজোর দিন একটা ঘর রাখা থাকে, কিছুক্ষণ পরে লোকে না একটু যেহেতু একদম ঠিক বলেছো, কিছুক্ষণ পরে ভাবে এবার আমি কি বলবো আর করব, সেই জন্য ওই ঘরেও কিছুক্ষণ রেস্ট নেয়। এটা আমি বুঝি, কারণ আমার নিজের একই রকম চিন্তা, একদম সেম। একদম অনেক মানুষের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দাও, সব থেকে আমি ভাবো, মানে আমার ফার্স্ট রিঅ্যাকশনই হচ্ছে যেখানে এমন কোন কোনাটায় গিয়ে আমি বসতে পারবো যেখানে কেউ এসে ডিস্টার্ব করবে না। মানে এই মানুষের সঙ্গে এতদিন আমি তো খুব ক্লোজলি কাজ করলাম, তারপরে প্রমোশনে তো অনেকক্ষণ সময় কাটাতে হয়। ধরো এটাকে আমি ডিভিডিও করেছি, ডান্স বাংলা ডান্সও করেছি, তখন ওই হাই হ্যালো বা একটুখানি গল্প হতো, লোকজনের সামনে খুবই ফর্মাল, খুবই ভদ্র, একদমই গৌরবের মতন, কিন্তু আলাদা এত ভালো আড্ডা মারা যায়, সেটা ধারণাই করা যায় না যে এই মানুষটার সঙ্গে যে এত হিরো টাইপ, এত হিরোর মতন, তার সঙ্গে এত আড্ডা মারা যাবে। আমি সত্যি এইসব মানুষদের থেকে দূরেই থাকি। হ্যাঁ সত্যি, মানে তার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ মানে দূরে থাকতে থাকতে বিয়ে করলি কি করে তুই? বাট হ্যাঁ, এটা খুব সত্যি যে আমি ইন জেনারেল আমার যারা খুব কাছের মানুষ বা যদি কারোর সঙ্গে আমার ওয়ান আড্ডা হয়, তাহলে আমার অনেক গল্প থাকে বলার মতো, কিন্তু তুমি যদি আমাকে নিয়ে গিয়ে অনেক মানুষের মাঝখানে দাঁড় করিয়ে দাও, তাহলে আমার কিচ্ছু বলার নেই। আচ্ছা, এই বছরটা মোটামুটি বিক্রমের বছর আর কি, মাসে মাসে ছবি, এবার কিন্তু বলবে না যে এই ছবিতে এই বছর কটা ছবি রিলিজ করলো, বলবে এই মাসে কটা ছবি রিলিজ করলো। আমি তো বলছিলাম যে আগের ছবির প্রমোশনের ভিডিওগুলো তো আমিই দেখছি, আমি বললাম ওইটাই তো এখনো দেখা যাচ্ছে, পরে ছবি চলে পাইপলাইনে অলরেডি রয়েছে, ছবি রিলিজের পাইপলাইন। এটা না, এক তো ফার্স্টে আমি বলবো যে আই থিঙ্ক
আই এম ব্লেসড যে এতগুলো কাজ আমি করার সুযোগ পেয়েছি, এতজন ডিরেক্টর প্রডিউসার আমায় কাস্ট করেছেন, এবং আমার এইটা নিয়ে কোনো কমপ্লেন নেই যে এতগুলো কাজ আমি করার সুযোগ পেয়েছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি খুব ঘন ঘন সিনেমা রিলিজের খুব একটা পক্ষে নই। এটা নিয়ে আমার কোনো রাগঢাক নেই, এটা বলা নিয়ে আমি বিশ্বাস করি যে আমার দুটো সিনেমার মধ্যে অন্তত 2 মাসের গ্যাপ থাকা খুব দরকার। এবার কি হয়, যেহেতু প্রত্যেকজন প্রডিউসারেরই নিজের কোনো একটা আমার প্রত্যেকজন প্রডিউসারেরই নিজের একটা থট প্রসেস রয়েছে, তারা একটা রিলিজ ডেট, তাদের সব থেকে প্রেফারেবল রিলিজ ডেট তারা লক করছেন। সুতরাং সবসময় সব কিছু আমার হাতে থাকে না। হেন্স যার যেটা ঠিক মনে হচ্ছে সে সেই ডেটে রিলিজ করছে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে খুব কাছাকাছি না হয়। যতদিন না আমরা নিজেদের সিনেমা নিজেরা প্রডিউস করি, আমাদের মধ্যে অনেকে করেন, দেবদা করেন, জিতদা করেন, অঙ্কুশ করে, তারা হয়তো নিজেদের সিনেমা রিলিজ ডেটটা নিজেরা প্ল্যান করতে পারে। আমি তো নিজের সিনেমা নিজে প্রডিউস করি না বা ডিরেক্টও করি না, সুতরাং আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা করতে পারাটা একটু ডিফিকাল্ট। কিন্তু এটাকে যে আমি খুব সমর্থন জানাই তা না। কিন্তু আমি সেই কথায় দাঁড়িয়ে একটা কথা বলবো, যেটা তুমি বললে যে এটা ওর বছর, আমরা অনেক দিন ধরে দেবদা, জিতদা, অঙ্কুশদা ওরা মানে বেশ এস্টাবলিশড, বাট আই থিঙ্ক দ্য ওয়ার্ক, দ্য ভলিউম অ্যান্ড দ্য কাইন্ড অফ ওয়ার্ক যেটা বিক্রমদা করছে, এটা আমি গৌরব বাড়িতে খুবই বলা বলি করতাম এই কাজের আগেও, যেরকম ভাবে নিজের ক্যারিয়ারটাকে ভেবেছে, একটা গ্রাফ তোলার ব্যাপার থাকে, একটা ডিজাইন করার ব্যাপার থাকে, এবং আমাদের প্রফেশনে একটা ধৈর্য খুব ইম্পর্টেন্ট। আবার একই কথা বলবো, যেহেতু আমি অনেক মানে এখন খুব ক্লোজলি কাজ করছি, পুরোটা যতটা ইনভলভ ফ্রম প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন এবং প্রমোশন, আই থিঙ্ক হি ইজ দেয়ার অলমোস্ট, একদম যেখানে সুপারস্টারদের সঙ্গে বলা যাবে। কি সত্যি বলছি, ভালো কথা বললেও হাসে। আচ্ছা, এই আগের ছবিগুলোতে যেটা দেখেছি যে একটা বেশ হিরোইক তোমার একটা ব্যাপার আছে, এখানে সোমনাথকে মনে হয়েছে যে অনেক বেশি ঘরোয়া কাছের মানুষ, এটা কি ঠিক বললাম? একদমই। আমার মনে হয় যে সোমনাথের প্রতি আমার আকর্ষণ জন্মেছিল এই কারণে যে আমি যে কটা সিনেমা করেছি ব্যাক টু ব্যাক, সে সিনেমা জনার হয়তো সম্পূর্ণ আলাদা। কোনোটা প্রেমের ছবি, শহরের উষ্ণতম দিনের মতো, কোনোটা পাড়িয়া অ্যাকশন ছবি, কোনোটা খুবই স্লাইস অফ লাইফ সূর্যর মতন, বা এই রিসেন্ট টাইমসে দুর্গাপুর জাংশনে একদম খুবই কাটথ্রোট কপ একজন। এই সব চরিত্রগুলোই না যখন গড়ে তোলা হয়েছে, তার মধ্যে একখানা নায়কোচিত ব্যাপার আছে, একটা হিরোইজম রয়েছে, এবং সেটা খুব ইন্টেনশনালি রাখা ওখানে। কারণ আমারও মনে হয়েছে যে আমি প্রত্যেকটা চরিত্রের মধ্যে একখানা এক্স ফ্যাক্টর রেখে চরিত্রগুলো করতে চাই। কিন্তু যখন সোমনাথের জন্য আমাকে অ্যাপ্রোচ করা হয়, তথা যখন সোমনাথের ব্রিফ দেয়, ওর প্রথম ব্রিফই এটা ছিল যে তোর মধ্যে নায়কটাকে আগে ঝেড়ে ফেলতে হবে। কারণ সোমনাথের আমি আগের দিন বলেছি, ধরো আমরা মেয়েরা হিরোদের ছবি মানে হিরো যেটা তাদের ছবি লাগাই, কিন্তু বাড়িতে তো ঘরোয়া লোকই রাখি। এটা হচ্ছে বাড়িতে রাখার লোকটা, এটা হচ্ছে সেই মানুষটা, যে মানুষটাকে মায়ের সঙ্গে দেখা করানো যায়, যে মানুষ ও ইয়েস ইয়েস, তো সেই সোমনাথ কিন্তু খুবই সরল, সোমনাথের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে সারল্য, যেটা আজকের দিনের পৃথিবীতে প্রায় নেই। এবং এইরকম একটা সরল মানুষ যদি তার মতন করে মানুষ খুঁজে পায়, তাহলে জীবন কতটা স্মুথ হয়ে যেতে পারে, কতটা ভালো হয়ে যেতে পারে, সেই জার্নিটা কিন্তু আমরা রাশের মধ্যে দিয়ে স্পষ্ট দেখতে পাবো। যে ও যখন ওর গ্রামের বাড়িতে ফিরে যায়, যেখানে রাই আছে, দিদামা আছে, বাকি এতগুলো নিজের পরিবারের মানুষ আছে, যারা সবাই অ্যাকচুয়ালি ওর মতন, কিন্তু ও এত বছর যে বাড়িটা যেখানে থাকতো আর কি, শহরে থাকতো ওর বাবার সঙ্গে গিয়ে, ওর আশেপাশের কোনো মানুষের সঙ্গে তো রিলেট করতে পারতো না, তারা তো কেউ ওর মতন না, তারা ওর মতন মানুষকে দেখলে বোকা হিসেবে চিহ্নিত করে। কিন্তু আমরা করি, ভালো মানুষকে বোকা বলি, ও তো বোকা না, ও যথেষ্ট বুদ্ধিদীপ্ত, কিন্তু ও সরল। আর ওই সারল্যটা নিয়ে ওর কোনো রাগ ঢাকও নেই। ও ভাবে যে এই সারল্যটা তো ঢেকে রেখে কোনো লাভ নেই জীবনে। তো যখন নিজের গ্রামের বাড়িতে গিয়ে, আমাদের একটা ফিল্মের সিন আছে, আমরা একটা ছবি দেখছি, এরকম একটা সিন আছে, আমি এখন বলবো না, সেখানে জানো তো এটা আমি বলছি, আমি যেহেতু দীর্ঘদিন শান্তিপুরে থেকেছি, আমি কিন্তু তোমাদের যে এই যে তোমরা সবাই সিনেমা দেখছো, আমরা যে এক্স্যাক্টলি এটা আমরা যে সিনেমা আমরা কলকাতায় দেখেছি, আমার মামা বাড়িতে ভবানীপুরে, যেহেতু রাশে হয়, আমি এটা ধরেই বললাম একদম ঠিক এরকম। এবং সেখানে একটা মজার একটা কনভারসেশন আছে আমাদের দুজনের। হ্যাঁ, সেখানে যে সোমনাথ কতটা সরল, মানে একটা খুব মজার একটা সিন, এবং যেটা দেখলে বোঝা যাবে। ভালোবাসার মধ্যে তো একটা সূক্ষ্ম পার্থক্য আছে।
ভালোবাসাটা থেকে যায়, প্রেমটা চলে গেলেও যেতে পারে। আমার তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে তোমার কোনটা আছে? এটা শুনি তো, আমারও এটাই বেশ। আমি বিশ্বাস করি প্রেম পায় ভালোবাসা হয়। এই এটা তো আমি সেদিন স্ট্যাটাসে দিয়েছি, তুমি আমার স্ট্যাটাস ঝেড়ো না। এটা আমি গত 10 বছর ধরে বুঝি লোকজনকে। আমিও এটাই মনে করি যে প্রেম এটাই পায়, আমার, ভালোবাসা অনেক সময় অভ্যেস থেকে তৈরি হতে পারে। হ্যাঁ, ভালোবাসা অভ্যেস নির্ভরতা এগুলো থেকে তৈরি হয়, কিন্তু প্রেমটা শুধুমাত্র পেতে হয়। একদমই, আমার সেটাই কথা যে সোমনাথ আর রায়ের মধ্যে কোনটা প্রেম না ভালোবাসা? বন্ধুত্ব, খুব গভীর, অনেক বছরের ছোটবেলাকার বন্ধুত্ব, ভীষণ ডিপ, তার মধ্যে অনেকটা ভালোবাসা আছে। কারণ অনেকটা এরকম বন্ধুত্ব তো ভালোবাসা থাকবেই, একদম থাকতে প্যার বাধ্য। দোস্তি হ্যায়। এবার প্রেম হয় কিনা ওদের মধ্যে, সেরকম মুহূর্ত আসে কিনা, সেইটা তো অবভিয়াসলি আমরা রাশিয়া সিনেমার পর্দায় দেখতে পাবো। কিন্তু ভীষণ কিন্তু একটা প্রচণ্ড ভালোবাসা ডিপ আছে। রুটের একটা বন্ধুত্ব, এবং অবশ্যই বন্ধুত্বের পরতে পরতে ভালোবাসা। কারণ আমি তো সত্যি বিশ্বাস করি যে ধরো যে কোনো দুটো মানুষের মধ্যে যে কোনো সম্পর্কে ভালোবাসা তো থাকবেই, সে একদম ভালোবাসার নিজের মতন করে রূপ নেয়। আমরা এক একটা সেই ভালোবাসার নাম দিই, সম্পর্ক দিই, একদমই তাই, সম্পর্কের একদমই। নাম দিই, কিন্তু সম্পর্কের নাম ভালোবাসা তো সবার মধ্যেই আছে। একদম আর এই ভালোবাসার মধ্যে যেরকম অভ্যেস আছে, সেরকম দায়িত্ববোধ আছে, এরকম অনেক কিছু মিলিয়ে মিশিয়ে ভালোবাসা তৈরি হয়। একদম। কিন্তু প্রেমটা সম্পূর্ণ প্রেমটা অন্য বিষয়। সম্পূর্ণই অন্য জিনিস আমার মনে হয়, প্রেমটা পেতে হয়। কি বল? বিশ্বাস করি হ্যাঁ, একদম। একদম একদম। ছবিতে এতজন অভিনেতা অভিনেত্রী, মানে দেখো এটা যেহেতু দর্শকরা তারাও শুনতে চান আর কি, যে এতজন অভিনেতা অভিনেত্রী, একদম তোমরা আগে যেভাবে শুটিং হতো, যে ধরো যে একটা ওরকম ভাবে তথাকথিতভাবে এখন যেরকম আলাদা আলাদা মেকআপ রুম, না। আলাদা আলাদা সবকিছু, এটা সম্ভব না। কনসেপ্ট আছে। মেকআপ ভ্যানের পৃথিবী। আমরা এখন বেশিরভাগ সিনেমার শুটিং হোক বা যে কোনো শুটিংয়েই ঈদের একটা ঘর বা একটা মেকআপ ভ্যানের রুম আমরা পাই, এবং আমরা তাতে রেডি হই, বসি, যা হয় আর কি এটা সিনেমা। আমার খুব কৌতূহল হয়েছিল যে এতজনকে তো এইভাবে অ্যাকোমোডেট করা সম্ভব এবং না, কোনোদিন তাহলে কোনো নিশ্চয়ই অশান্তি তোমরা হয়নি। পেয়েছো, মানে কোনো পুরনো সেই অশান্তি ফ্লেভারটা হয়নি। আবার নিশ্চয়ই ফিরে পেয়েছো। মানে আমরা দুটো, আমাদের কাছে দুটো বড় ঘর ছিল, হ্যাঁ, একটা ছেলেদের ঘর, একটা মেয়েদের ঘর, মানে যেরকম ভাবে আগেকার মানে দিনে সবাই মেকআপ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সবাই বাইরে এসে দালানে এসে বসে আড্ডা মারছে। ইনফ্যাক্ট আমি আর বিক্রম তো বেশিরভাগ সময় একটা মাঠ ছিল, মাঠে ঘুরে বেড়াচ্ছি, বসে আছি চেয়ারে। আড্ডা মারছি। আর যেহেতু শীতকালে শুটিং হ্যাঁ, হচ্ছে, কোনো অসুবিধা কেউই না মেকআপ রুমে বসে থাকার কোনো প্রবণতা ছিল না আমাদের। আমরা সবাই রেডি, মানে এরকমও হয়েছে যে আমাদের শটের মাঝখানের সময় ওই আমাদের যে দালানটায় শুটিং হচ্ছিল, বাড়ির দালানটায়, ওখানে কয়েকটা চৌকি রাখা ছিল, এবং চৌকিতে নাক ডেকে ঘুমোচ্ছি আমরা। নানান মানুষ, আমি নাম করে বলতে পারি, অনেক, আমি করেছি এটা, আমি শঙ্করদাকে দেখেছি, শঙ্করদা করেছে, সবাই গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো একদিন, যে তার আগের মুহূর্তে আমি আর শঙ্করদা গল্প করছিলাম, আমি ঘুরে অর্ণকে কিছু একটা বলতে গেলাম, ফিরে দেখলাম শঙ্করদা নাক ডাকছে। আমি আর অনুষদী প্রচুর উল বুনেছি। হ্যাঁ, তখন শীতকাল, আমি ফোন থেকে দূরে থাকার জন্য উল বুনছিলাম। এক প্রচন্ড খারাপ খারাপ কথা বললো, আমি ভাবলাম যে একজন বিবাহিত মহিলা আবার বলে শীতকালে উল বুনছে, হতেই পারে কিছু একটা সুখবর আসতে চলেছে। এটা নিচ্ছে 3-4 বার এটা হ্যাঁ সেই। তারপরে আমি ভাবলাম একটা গৌরবকে ফোন করে বলি, ভাই কংগ্রাচুলেশনস। গৌরব ভাবছে যে কেন এত উল বুনছে, ও ভাবছে তো অনুষাদি বললো তুমি আমার জন্য নিয়ে এসো উল। আমরা দুজনে, এবার একদিন এমন হলো কি একটা এসে বললো এটা কি সিনের, কোনো বোধহয় তোমাদেরই জার্নালিস্ট কেউ এসেছিল, বললো তোমরা কি সিনের জন্য? আর আমরা বলছি, না না আমরা এমনি, কারণ গল্প করছি, গল্প করতে করতে বই পড়া যায় না, ফোন দেখতে চাইছি না, প্রচন্ড উল বুনছি আর দুজনে মিলে গল্প করছি, আর সবাই ছিল, মানে বাকিরা তো ছিলই। সেরকম একটা যৌথ পরিবার তাহলে তথাগত ফিরিয়ে দিল আবার। একদম একদম, মানে আমার তো বিশ্বাস যে তথা এর আগে যে দুটো সিনেমা মুক্তি, তথাগতর সঙ্গে তোমার একটা আলাদা একটা বন্ডিং ইতিমধ্যে, লাকি চার্ম বোধহয় একে অপরের। হ্যাঁ, তথার সঙ্গে একটা অবশ্যই আমাদের একদম একটা বন্ডিং রয়েছে আমার আর তথার, এটা একসঙ্গে তৃতীয় সিনেমা। বাট আমি খুব বিশ্বাস করি যে একটা সিনেমাতে যেভাবে নায়ক এবং নায়িকার কেমিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট হয়, সেভাবে অভিনেতার সঙ্গে ডিরেক্টরের কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভীষণ। এবং সেরকম একটা জায়গা আমার আর তথার কাজ করতে করতেই তৈরি হয়েছে। যদিও আমরা খুবই সমসাময়িক টেলিভিশনের অভিনেতা, আমরা প্রায় একই সময় টেলিভিশনে কাজ করেছি, অনেক ক্ষেত্রে একই চ্যানেলের হিরো করেছি, কিন্তু তখন যে আমাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল তা না, পরিচিত ছিলাম আমরা, একে অপরের সঙ্গে পরিচয় ছিল। একদম পরিচালক এবং অভিনেতার সেটার একটা অন্য আলাদা কেমিস্ট্রি, একদম মানে আমাদের বন্ধুত্ব কিন্তু কাজ করতে করতে হয়েছে। আমার সাথে তো কোনো পরিচিতি ছিল না, এখন তো মোটামুটি রোজ সকাল 8টায় ফোন করে, রোজ সকাল 8টায়।
মানে আমার সঙ্গে বিক্রমেরও কিন্তু প্রথম মানে রোজ একটা phone তথাগত করে? এবং তুমি একসঙ্গে গিয়েছিলে আমাদের অফিসে। ও, হ্যাঁ, পারিয়ার রিলিজের সময়, হ্যাঁ correct। তখনই আমার মনে ওরা হয়েছিল আমি আমাদের পুজোর গত বছর পুজোর খুঁটি পুজোতেও দুর্গাপুজোর হ্যাঁ, খুঁটি পুজোতে একসাথে এসেছিল। হ্যাঁ, এবং আমি না বর বউয়ের মতন। আমি অদ্ভুতভাবে বললাম যে বহুদিন পর দেখলাম যে কোনো একজন মানে অভিনেতাকে পরিচালককে একসঙ্গে আসতে, কারণ পরিচালকের কথা এখন অন্যভাবে কথা বলেন আলাদা আলাদাভাবে প্রমোশনাল বিভিন্ন বিষয়গুলোর ওপরে। তো এই প্রথম অনেক দিন পর দেখলাম যে একসঙ্গে যেতে ছবিটা হিট করার একটা সম্ভাবনা আছে। না এটা কিন্তু আমরা তো দেখে বড় হয়েছি যে বুম্বাদার মানে সময়কার নানান ডিরেক্টরদের যে সম্পর্ক, আমি তো শুনেছি তারা দীর্ঘদিন একসঙ্গে ওঠা বসা করতেন, খাওয়া দাওয়া করতেন, বা পরবর্তীকালে আমি ধরো রাজদা যখন দেবদা বা জিদ্দাকে নিয়ে কাজ করেছে, সৃজিতদা যখন যিশুদাকে নিয়ে কাজ করেছে, অনির্বাণকে নিয়ে কাজ করেছে, আমি তো দেখেছি যে পরিচালকের সঙ্গে তাদের নায়কদের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। এবং আমার মনে হয় যে আমার সঙ্গেও তথা সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব, যেখান থেকে আমারও বিশ্বাস যে তথা যখন আমায় কাস্ট করবে ও আমাকে ওর সবটা দিয়ে কাস্ট করে আর কি, এবং আমিও ওর ছবিতে আমার 200% দিয়ে অভিনয় করতে চাই। যারা বলতে গিয়ে থেমে গেছে। হ্যাঁ, আমার মনে হয় যে তথাদা এমন একজন ডিরেক্টর, সে এতটা বেশি দেয়, আমি কিন্তু কোনো ছবির ক্ষেত্রে এতটা ইনভলভ থাকি না, কিন্তু সেই মানুষটা না সবাইকে এমন ভাবে Involve করে জড়িয়ে ফেলে, নেয়। হ্যাঁ। বিক্রম তো অফিস 3টে ছবি করেছে, কিন্তু আমি এটা বলতে পারি যে রাইকে যেভাবে তথাদা পুরো নিজের হাতে করে গড়ে তুলেছে, এমন এত যত্ন দিয়ে মানে কাজ আমি খুবই কম করার আচ্ছা, ধরো সুযোগ এই যে- পেয়েছি। সুযোগ হয় কিন্তু সেটাই বলছি। আজকের দিনে যে তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে কাজ করতে হয় বা যত কম দিনে শুটিং করতে হয় অনেক ক্ষেত্রেই, তাতে আমরা অনেক সময় দেখি যে হাতে গোনা কিছু ডিরেক্টর অবশ্যই আছেন যারা এরকমভাবে যত্ন নিয়ে কাজ করেন, কিন্তু অনেক ডিরেক্টরদের ক্ষেত্রে না এই যত্নটা আজকের দিনে মিসিং, এবং এই যত্নের ছাপ কিন্তু সিনেমাতে দেখা যায়। এবং আমরা যখন কোনো তথা সিনেমা ভীষণ হলে গিয়ে সিনেমা ভালোবাসে দেখি, মানে তথা ছবিটাকে। একদমই। তো সেই জন্যই আমরা মনে হয় সবাই এতটা বেশি মানে আমরা কিন্তু গত 1 মাস পাগলের মতন প্রমোশন করেছি মানে একদমই। এবং এটা কি দেবলীনা তোমার ক্ষেত্রে কি এটা প্লাস পয়েন্ট হচ্ছে, কারণ যেহেতু তুমি নিয়মিত পারফর্ম করো, এবং সেইটা এটা যে পারফর্ম করে এরকম নিয়মিত স্টেজ পারফর্মার, তার ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট। আমার তো খুবই ভাল লেগেছে যে কেউ পুরো ওয়ার্কশপ করিয়ে আমাকে একটা ছবি করিয়েছে, সেটা আমি সব সময় করতে চেয়েছি, এটা আমি আগেও বলেছি এবং বারবার এই যে একই ধরো কথা বলবো। প্রমোশনাল পার্টেও তুমি এই যে পারফর্ম কিছু করছো, এটা তুমি যেহেতু নিজে অলওয়েজ হ্যাঁ, পারফর্ম হ্যাঁ, করো, এটা তো সেটা তো আছেই, সেটা তো একটা ডিরেক্টর যদি সেই সুযোগটা দেয় যে হ্যাঁ আমরা এটা করতে পারি, এটা করো, তাহলে তো দেখো তারপরে দেখো এত কম সময়ের মধ্যে বাংলা ছবি শুট হয়, তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়া থেকে শুরু করে সবটা। তো সেই জন্য ও যা তাড়াতাড়ি রেডি হতে পারে, ছেলেরা ফেল ওর কাছে, অদ্ভুত। ইনফ্যাক্ট ও শুধু নিজে যে তাড়াতাড়ি রেডি হয়েছে তাও না, এমনও সিচুয়েশন হয়েছে যে খুব তাড়াহুড়োতে আছি আমরা এবং আমাদের ড্রেসার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি হয়তো টয়লেটে গেছেন বা কোথাও একটা গেছেন, কেউ খুঁজে পাচ্ছে না। এবার নিচে আমাদের ডিরেক্টর তো মানে রেলগাড়িতে চড়ে আসে, তো তাড়াহুড়ো লাগিয়ে দেবে, বিক্রম কোথায়, শর্ট দাঁড়িয়ে আছে, সব হচ্ছে। বিক্রম হাতে ধুতি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বিক্রম ধুতি পড়তে পারে না নিচে, তো কি করা যাবে, কিছু করার নেই। তখন আমি করে দিচ্ছি, শি কেম টু দ্য রেস্কিউ এবং আমাদের হিরোকে ধুতি পরিয়ে দিলেন এবং আমরা সিনে গেলাম। হ্যাঁ মানে এটা কিন্তু আমরা রাখতেও পারতাম, এটা অন শর্টে রাখতে পারতাম আসলে। আর আমি না এটা অ্যাকচুয়ালি যখন হচ্ছে তখন আমার মাথায় এসেছে যে এটা যদি সত্যি হয় যে কারুর প্রেমিকা তাকে ধুতি পরিয়ে দিচ্ছে, এটা কি সিনেম্যাটিক বিষয়? ভীষণ সিনেম্যাটিক বিষয়টা, অপূর্ব। এবং এটা কিন্তু খুব রিয়েল লাইফ, মানে আমরা যতই দেখাই যে অবশ্যই ছেলেরা কুচি ধরে দিলে খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু উল্টোটাও খুবই মন্দ খুব একটা লাগবে না, দুটোই তো খুবই ভালো প্রেমের লাগবে, প্রকাশ একেবারে। আমার মনে হয়। এবং দেবলীনা যে কিছু কিছু দিক সময়ে যে বিক্রমের সঙ্গে চাহনি বা কিছু, বা আমরা যদি রাধাকৃষ্ণের ক্ষেত্রেও দেখি যে তাদের সেক্ষেত্রে সেইভাবে তথাকথিত বিয়ে বা ওইভাবে না গিয়েও সম্পর্কটা এবং ভালোবাসাটা সবটাই থেকে গেছে। রাশেও সেই রকমভাবেই গল্প এগোবে। দর্শকরা তো ছবি রিলিজ অলরেডি, দর্শকদের শেষ মুহূর্তে আমরা একেবারে আড্ডার শেষে নিশ্চয়ই তুমি যেতে বলবে। তোমার আড্ডার মাঝখানে যে রিপ্লাই করছি, লোকজন যারা দেখে বলছে কি ভালো লেগেছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল যে মানুষ বলছে ভালো লেগেছে, তাদেরকে আমি উত্তর দিচ্ছি। এইটুকুই বলবো যে রাস একটি সম্পূর্ণ বাঙালি সিনেমা, যেরকম বাংলা সিনেমা আমরা অনেক ছোটোবেলায় দেখতাম, গত 15-20 বছরে খুব কম বেরিয়েছে, একেবারে প্রায় না বরাবর। আমরা কিছুদিন আগেই মানুষকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা শেষ কবে এমন সিনেমা দেখেছেন যে সিনেমার মাধ্যমে আপনাদের মনে হয়েছে যে এটা একটা সম্পূর্ণ পারিবারিক বাংলা সিনেমা। মানুষ আলোর কথা বলেছে, আলো বোধহয় রিলিজ করেছিল 19 বছর আগে,
ওরে বাবা গো, 19 বছর আগে। তো এবার যদি সত্যি 19 বছর বাদে আরেকটা এমন সিনেমা এসে থাকে যেটা সম্পূর্ণভাবে বাঙালি এবং সম্পূর্ণভাবে পারিবারিক, সম্পূর্ণভাবে এন্টারটেইনিং, আমরা এমন কোনো, এতে নিশ্চয়ই নানান রকম মেসেজ আছে যেটা আমরা চাই যে অডিয়েন্স দেখুক, বুঝুক। অনেক অনেক রকম জায়গায় এখানে গল্পকে ছুঁয়ে যাওয়া হয়েছে। এখানে প্রতিবাদ আছে, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, শেকড়ে ফেরা আছে, পরিবার আছে, সব আছে। কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাইবো, যে রাস একটি আউট অ্যান্ড আউট এন্টারটেইনিং সিনেমা। আমরা নাচ গান সব আছে। আমরা রাস এমন ভাবেই বানাতে চেয়েছিলাম যেভাবে একসময় দেখলাম যেখানে অবশ্য মানে বাঙালি, ভরপুর বাঙালিয়ানা ছবিতে রবীন্দ্রনাথ থাকবেন না, আমার এইটুকুই বক্তব্য যে রাস আপনাদের শুধুমাত্র আনন্দ দেবে। আপনাদের সিনেমা দেখতে দেখতে যদি চোখে জলও আসে, তাহলেও আমার বিশ্বাস চোখে জলের সঙ্গে মুখে হাসি থাকবে। দেখতে ভুলবেন না এরকম বাংলা সিনেমা যেখানে বাঙালি আনা সেলিব্রেট করা হয়, যেখানে আপনাদের দেখতে দেখতে বাঙালিদের জন্য গর্ববোধ আবার ফিরে আসবে। এরকম সিনেমা আজকের দিনে খুব কম হয়। ইনফ্যাক্ট আমার খুব গর্ব হয় যে রাসের মতন একটা সিনেমাতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। একদমই ঠিক কথা, যে রাসের নিশ্চয়ই আমাকে অনেক বছর, প্রায় 9 বছর আমার প্রথম ডেবিউ থেকে অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সমস্ত ভালোর জন্যই অপেক্ষা করতে হয়। এবং সেটা খুবই, আমি সত্যি কথা এটা আমি বলবো যে রাসের মতন একটা ছবিতে এমন একটা কাজ করার সুযোগ ঘটলো, এবং আমার মনে হয় যে আগামী 15 বছর হয়তো আমি, মানে হয় না মানুষ কিছু কিছু কাজ নিয়ে নিজে প্রাউড থাকে বা খুশি থাকে, সেটাও খুব দরকার হয় তার। হয়তো আমি জানি না তার মানে এই মুহূর্তে বাণিজ্যিক সাফল্যের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু এইটা নিয়ে যে আমি খুব স্যাটিসফাইড থাকবো সেইটুকুন বলতে পারি। এবং বাকি তো সবই বলে দিয়েছি, খালি একটা, যেহেতু আমাদের কিছু অলরেডি ফিডব্যাক আসছে, খুব মজা লেগেছে তরুণ মজুমদারের ছবির সাথে। হ্যাঁ, যে কারণে বিক্রম আলোর কথা, হ্যাঁ, ভালোবাসার অনেক নামে যেভাবে গৌরবার নামটা কি, মেঘার একটা সিন ছিল, সিকোয়েন্সটার সঙ্গে আমাদের গানের একখানা, হ্যাঁ এটা করেছে, আরেকজন করেছে হচ্ছে ওই পায়ে উঠছি, শ্রীমান পৃথ্বীরাজের ওরকম একটা শর্ট ছিল। তো সেই যেটা বাঙালি, যেটা বাঙালিরা আজকাল খুব বলে তো যে বাংলা সিনেমা আগেকার মতন হয় না, এটাই আমরা চেষ্টা করেছি যে সেই ফ্লেভারটা, সেই নস্টালজিয়াটা ফিরিয়ে দেওয়ার। তাই হলে গিয়ে দেখলে আমাদের বিশ্বাস যে আপনাদের ছবিটা ভালো লাগবে। দেবলীনা এবং বিক্রম যখন বলল, একেবারে বুঝতেই পারছেন যে একেবারে টান টান বাঙালিয়ানায় ভরপুর ছবি যাকে বলে, অথচ সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। কাজেই হলে গিয়ে দেখুন রাস, দেখতে থাকুন আর্ট এইচ টিভি HD।